হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সবথেকে সুন্দর পথে সুন্দরবন যাওয়ার রাস্তাটা বলে দেবো। আমরা সুন্দরবন গেছিলাম হাসনাবাদ হয়ে। শিয়ালদা থেকে হাসনাবাদের দূরত্ব ৭৪ কিলোমিটার। লোকাল ট্রেনে ২ ঘন্টা ১০ মিনিটের মধ্যে আপনি পৌঁছে যাবেন। ভাড়া লাগে ২০ টাকা। আমরা সকাল ৮টা ২৭-এ হাসনাবাদ স্টেশনে এসে পৌঁছাই। স্টেশন থেকে নেমেই সামনে টোটো স্ট্যান্ড। তবে এখানে একজন যান কি ৫ জন, আপনাকে ৫০ টাকাই দিতে হবে এই জেটিঘাট পৌঁছাতে গেলে। তারপর জেটি ধরে সামনে একটু এগিয়ে গেলেই ইছামতি নদী। জেটি থেকে ইছামতি নদীর দৃশ্যটি ঠিক এরকমই থাকে। হ্যালো গাইস, এই ফার্স্ট টাইম সুন্দরবনে যাচ্ছি, সুপার এক্সাইটেড আছি। কখন কোথায় গেলাম, কি খেলাম, সবই দেখাবো ব্লগে। সঙ্গে থাকবেন আর নতুন কিছু দেখানোর চেষ্টা করব, আর সম্পূর্ণ খরচ থাকবে তার সাথে। আমরা এখন বর্তমানে রয়েছি হাসনাবাদ জেটিতে লঞ্চে। এখন যতক্ষণ না পুজো না দেবে ততক্ষণ আমাদের কাউকে উঠতে দেবে না। তা আমরা ওয়েট করছি, পুজোটা কমপ্লিট হলেই আমরা সবাই মিলে উঠবো। আর একটা লঞ্চ দেখতে পাচ্ছি যেটা ভরে গেছে, তারা এখনই রওনা দেবে। এরপর আমাদের লঞ্চ চলে আসলো। নাম ছিল তার নিউ ইন্দ্রাণী। লাগেজ যাবে নিচে, আর এখানে কিছু বেডও আছে, এখানে থাকাও যাবে, শোয়াও যাবে। আর এটা হলো পরের কম্পার্টমেন্ট, আমাদের লঞ্চের ইঞ্জিন ঘর, আর পিছনে একটা বাথরুমও ছিল। এবার লঞ্চের উপরে উঠে উপরটা চারপাশ ভালো করে দেখে নিই, বসার জায়গাটা কেমন বা কীরকম কী সিস্টেম, চারপাশে চালকের রুম কোনটা, সবগুলোই দেখে নিই। সকালে কচুরি, আলুর দম, কলা ও ডিম সেদ্ধ আমাদের দেওয়া হয় টিফিনে। আর কচুরি আলুর দম ছিল আনলিমিটেড। টিফিনের পরই আমাদের সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা স্টার্ট হয়। তখন প্রায় 10টা বেজে গেছে। চারপাশে সুন্দর মনোরম স্নিগ্ধ পরিবেশ দেখতে দেখতে আর অনুভব করতে করতে আমরা এগিয়ে চললাম। প্রথম দিন হাসনাবাদ থেকে রওনা হয়ে ডাসা নদী, কলাগাছি, রায়মঙ্গল, মরিচঝাপি হয়ে পাখিরালয়ে রাত্রে থাকা হবে, এটাই কথা ছিল। আর ঠিক সেই মতোই আমরা এগোচ্ছিলাম। যেতে যেতে দেখলাম এক ঝাঁক প্রায় কয়েকশো পাখি হবে। এগুলো বিদেশি পাখি, সিগাল। শীতকালে আর কি আমাদের এপাশে আসে এরা। তো সেগুলো নিজের চোখের সামনে দেখতে অদ্ভুত সুন্দর লাগছিল। আমরা কিছু দূর যাওয়ার পরে ফার্স্ট এই জায়গায় দাঁড়াই। এটি হলো খুলনা বাজার। আমাদের ভারতবর্ষেও একটি খুলনা নামের জায়গা আছে, সেটি হলো এটি। সেখানে কিছুক্ষণ কাটিয়ে আমরা আবার রওনা সামনের দিকে। কিছু দূর যাওয়ার পরে চারপাশের পরিবেশটা ছিল ঠিক এরকমই, অপূর্ব সুন্দর। আমাদের চালক আমাকে বলল এখানে 2 ধরনের লঞ্চ পাওয়া যায়। একটি হলো এমবি মোটর চালিত বোট, আরেকটি হলো এমভি মোটর চালিত ভেসেল। এখানে ভেসেলটা নিরাপদ বেশি, উনি এটাই বললেন, জানি না এটা কতটা সঠিক। সামনে যেটি যাচ্ছিল ওটি হলো এমবি মোটর চালিত বোট, আর আমাদেরটি ছিল এমভি মোটর চালিত ভেসেল। নদীর বিভিন্ন টাইমে বিভিন্ন রূপ দেখছিলাম। এখন ছিল জোয়ারের সময়, বড় বড় ঢেউয়ের সম্মুখীন হচ্ছিলাম। তখন দুপুর 3:12 বাজে। আমাদের দুপুরের লাঞ্চ দেওয়ার জন্য এবার বসিয়ে দিল। প্রথম দিন আমাদের দুপুরের লাঞ্চে ছিল সাদা ভাত, ডাল, সবজি, মটন কষা, স্যালাড আর হজমোলা। এবার দেখলাম একটা অপূর্ব জায়গা সামনে। পাশ থেকে একটা নদী এসছে, এপাশে একটা নদী, আর সামনে একটা জঙ্গল। আমাদের চালক তখন বলল আমরা এখন কোরানখালী নদীতে প্রবেশ করব। বাঁদিকে এই গ্রামটির নাম কুমিরমারি গ্রাম, আর সামনেই মরিচঝাপি জঙ্গল। এই মরিচঝাপি জঙ্গলের মধ্যেই থাকে সুন্দরবনের বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। এতদিন শুধু কানে শুনে এসছি, আজ এই প্রথম নিজের চোখের সামনে দেখছি আর উপলব্ধি করছি জায়গাটা কতটা সুন্দর আর কতটা ভয়ানক। এক পাশে গ্রাম যেখানে মানুষ বসবাস করে, আর এক পাশে মরিচঝাপি জঙ্গল যেখানে মানুষের প্রবেশ নিষেধ। এতটাই গভীর সেই জঙ্গল। ঠিক তখনই দেখা হয়ে গেল এখানকার পাবলিক ট্রান্সপোর্টের সাথে। এগুলি হলো এখানকার একমাত্র যাতায়াত ব্যবস্থা। দেখলাম কত মানুষ সেই নৌকার ভেতরে ছাদে বসে যাতায়াত করছে। এখানে জায়গায় জায়গায় এরকম বন দপ্তর বা বিএসএফের বোট লক্ষ্য করা যায়। এই কুমিরমারি গ্রামেই ছিল আমাদের চালকের বাড়ি। সে এখানে একটুখানির জন্য এই লঞ্চটি দাঁড় করায়। সেখানে তার পরিবারের লোককে কিছু জিনিস তুলে দেয় হাতে, কারণ 3 দিন তো সে আমাদের সাথেই থাকবে। 3 দিন চালানোর মতো কোনো সামগ্রী সে তুলে দেয়। ওখান থেকে বেরোতেই
চোখের সামনে ভেসে উঠলো একটি বড় কার্গো শিপ, আর তার পেছনে লেখা ছিল চট্টগ্রাম। ব্যাপারটা ঠিক বুঝলাম না। তারপরে আমাদের চালক ভাই আমাদেরকে বুঝিয়ে বলল সব কিছু। এগুলো হচ্ছে আপনার বাংলাদেশি কার্গো শিপ। হ্যাঁ, কলকাতা থেকে মাল লোডিং নিয়ে বাংলাদেশের দিকে যাচ্ছে। আচ্ছা। তো আপনার হেমনগরে কাস্টমসের চেকিং পোস্ট আছে, ওখান থেকে চেকিং করিয়ে তারপরে ওরা বাংলাদেশের দিকে রওনা দেবে। আচ্ছা, তো ইন্ডিয়াতে এখন আছে বলে ইন্ডিয়ার পতাকাটা ওনার রাইট সাইডে লাগানো আছে। আচ্ছা আচ্ছা। তারপর আমরা মরিচঝাপি জঙ্গলের পাশ থেকে ধীরে ধীরে এগোতে থাকলাম। দেখলাম মরিচঝাপি জঙ্গলের পাশটা পুরোটাই ফেন্সিং লাগানো রয়েছে, মানে এটি এক ধরনের জাল। আর এই জাল আর আগুন এই দুটিকেই বাঘ একমাত্র ভয় পায়। এক পাশে থাকে রয়্যাল বেঙ্গল টাইগার, আর অন্য পাশে কুমিরমারি, যেখানে মানুষের বসবাস। এই ফেন্সিং কেটে অনেক সময় বাঘ বেরিয়ে পড়ে ওই কুমিরমারি গ্রামে ঢুকে পড়ে। তবুও এই ফেন্সিংয়ের বেড়াটাই একমাত্র ভরসা, যেটি বাঘকে ওপাশের গ্রামে ঢুকতে বাধা দেয়। ও টিয়া পাখির ঝাঁক, টিয়া পাখির ঝাঁক চলে গেল একটা, যেমন বন না তেমন পাখি। শুনলাম আমরা যাওয়া 3 দিন আগেই ফেন্সিং কেটে বাঘ বেরিয়ে পড়েছিল। তারপর বন দপ্তরের লোকেরা এসে বাজি ফাটিয়ে সেই বাঘকে আবার মরিচঝাপি জঙ্গলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আমাদের বিপরীত দিক থেকে অনবরত বাংলাদেশি ভেসেল ফিরছিল, আর আমরা সেগুলো দেখছিলাম, তাদের নামগুলো পড়ছিলাম। খুব ভালো লাগছিল। পাখিরালয়ের আগে আমাদের আরও একটি জায়গায় নোঙর করে, এটি হলো কুমিরমারি গ্রাম। এখান থেকে কিছু জল নিয়ে আমাদের যাত্রা আবার স্টার্ট হয় পাখিরালয়ের উদ্দেশ্যে। আমরা কুমিরমারি গ্রামের একদম গা ঘেঁষে এগোচ্ছিলাম, আর সামনে এত সুন্দর একটা সিন আসছে এটা আমি ভাবতেই পারিনি। একেবারে অপূর্ব অসাধারণ দৃশ্য। ওপাশে মরিচঝাপি জঙ্গল আর এপাশে সানসেট, আর সেই সূর্যের আলোটা রিফ্লেক্ট হচ্ছে নদীতে, এত সুন্দর লাগছে, মানে আপনারাই দেখুন শুধু একবার। আমাদের চোখ তখন রয়্যাল বেঙ্গল টাইগার খুঁজতে ব্যস্ত, কিন্তু তার সাথে সাথে এত সুন্দর সানসেটও উপভোগ করছিলাম খুবই। কিছু দূর অন্তর অন্তর এরকম ফরেস্ট গার্ডের বোর্ড দাঁড়িয়েছিল নদীতে। আরও একটি বড় বাংলাদেশি ভেসেলের সাথে দেখা। আপনারা যদি এই রাস্তা দিয়ে যান, আপনারাও এরকম অসংখ্য বাংলাদেশি ভেসেলের সম্মুখীন হবেন। ভালো লাগবে দেখতে আশা করি। তখন সন্ধে 5:25 বাজে। আমাদের চা দেওয়া হয়, আর আমরা চায়ের যে কাগজের ভাঁড় বা যাই কিছু সব এখানে ডাস্টবিন আছে সেখানেই ফেলতাম। এখানে নদীতে কিছু ফেলা এলাও নেই। কিছুক্ষণের মধ্যেই আমরা পাখিরালয়ে পৌঁছে গেলাম। আমাদের যেহেতু হোটেল দেখার ব্যাপার ছিল, সেই জন্য একটু আগেই আমাদের নামিয়ে দেওয়া হয়েছিল, ডিনার না করিয়েই। পরে একটা টাইম দেওয়া হয় ডিনার করার জন্য। আমরা হোটেল দেখে সেই টাইমে আবার চলে আসি লঞ্চে ডিনার করতে। আমরা একটা সস্তায় হোটেল খুঁজছিলাম, তো অ্যাট লাস্ট সেটা পেয়েও গেলাম। এই হলো আমাদের হোটেল। 550 টাকা করে নিয়েছিল পার ডে। তো ভেতরটা কেমন ছিল হোটেলের সেটাও দেখাবো। এই যে হোটেল জঙ্গল ভিউ পয়েন্ট আরাম হোটেল। রুমটা ছোট ছিল কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এই ছিল আমাদের রুম। বাথরুম টাথরুম সব অ্যাটাচ, কিন্তু গিজার ছিল না। তারপর আমরা বেরোই যখন, এই কাঠবাদাম টেস্ট করি। এই কাঠবাদাম ওখানে কিনতে পাওয়া যায়। রাত 9টা বাজে, তখন আমরা আবার লঞ্চে উঠে পড়ি। এবার আমাদের ডিনারের পালা। প্রথম দিন রাতে আমাদের মেনু ছিল সাদা ভাত, ভেজ ডাল আর ডিম আলু, আর ডিম বাদে সবই ছিল আনলিমিটেড। রাত 10:10 বাজে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যায়। এরপর আমরা আবার হোটেলে চলে যাই। পরের দিন সকাল 7:15 আমরা স্নান টান সেরে আবার বেরিয়ে পড়ি। এই দিন আমরা লঞ্চে করে বিভিন্ন সাইট সিন করব। তো আমরা ফার্স্ট যাই সজনেখালিতে। নামবো এক্ষুনি, দেখা যাক কি কি দেখতে পাই, সব দেখাবো আপনাদের। এখানকার প্রবেশ মূল্য 30 টাকা। সামনে টিকিট কাউন্টার আছে, তবে ঢুকেই প্রথমে নজরে পড়ল এই বাঁদরের দল। তারা তাদের পরিবার নিয়ে বসে আছে, লাফালাফি করছে। তারপর আমরা একটু এদিক ওদিকে ঘুরি, সেরকম কিছুই চোখে পড়ে না।
সামনে অনেকগুলো খাঁচা রয়েছে দেখলাম, যেখানে কচ্ছপ অথবা কুমির থাকার কথা তাও চোখে পড়ে। অরিজিনাল বাঘ না থাকলেও এরকম কিছু বাঘের মূর্তি ওখানে আছে। তারপর আমরা ভেতরে প্রবেশ করলাম। এখান থেকে সোজা গেলেই ওয়াচ টাওয়ার। এখানে অ্যাকোয়ারিয়ামের মধ্যে কচ্ছপ রাখা আছে, তারা এরকম হেঁটে চলে বেড়ায়, দেখতে খুব ভালো লাগে। ওয়াচ টাওয়ারে যেতে যেতে দুপাশে কিছু বাঁদর চোখে পড়বে। চোখ দেখে বুঝলাম এখানে কুমিরও আছে এই ছোট পুকুরটায়। এখান থেকে সোজা উঠে গেলাম ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার থেকে দেখা যাচ্ছিল একটা মিঠা জলের পুকুর আছে, সেখানে শোনা যাচ্ছিল যে মাঝে মাঝে বাঘ জল খেতে আসে। চোখে পেনি, কখনো কখনো নিশ্চয়ই আসে। এই হলো সেই মিঠা জলের পুকুর। আর দূরে সুন্দরবনটা খুব ভালোভাবে দেখা যাচ্ছিল এখান থেকে। নামার সময় দেখলাম এরকম বড় বড় মৌচাক হয়ে রয়েছে এখানে। আর দেখলাম কিছু এরকম কাঁকড়ার পুতুল রয়েছে ওখানে, আর কিছু প্লাকার্ড রয়েছে। চারপাশটা বেশ সাজানো গোছানো হলেও এখানে বাঁদর কুমির ছাড়া আর কোনো প্রাণী সেরকম চোখে পড়েনি। তবে কিছু বাগান ছিল, এই যেরকম গোলপাতা, সুন্দরী, এরকম কিছু গাছও ছিল ওখানে। তবে এখানে সুন্দরবনের ম্যাপটা খুব সুন্দর করে টাঙানো রয়েছে। তারপর আমরা ওখান থেকে এদিক ওদিক দেখতে দেখতে বেরিয়ে গেলাম একদম ঘাটে। ঘাটের পাশেই মাতলার বিশাল বড় সাইনবোর্ড দেখতে পেলাম। আমরা সজনেখালি থেকে 9টা নাগাদ বেরিয়ে পড়ি। তারপর একটু চারপাশ দেখতে দেখতে গিয়ে 10টা নাগাদ আমাদের টিফিন দেয়। টিফিনে ছিল নানপুরি, চানা মটর, ডিম সিদ্ধ, মাঝিদের পালতোলা নৌকা, তারপর অন্য একটা লঞ্চ, এরকম অনেক লঞ্চই চোখে পড়েছে। দেখতে দেখতেই আমরা ঝড়খালি এসে পৌঁছলাম, আমাদের নেক্সট ডেস্টিনেশন। নদীপথ থেকে আসলে ঝড়খালির জেটি ঠিক এরকমই লাগে দেখতে। আমরা নেবে কিছু দূর যাওয়ার পরে দেখলাম বাঁশের সাঁকো পেরোতে হবে। বাঁশের সাঁকোর সাইডে এই যে ম্যানগ্রোভ গাছ আর শ্বাসমূল জানান দিচ্ছিল আমরা সুন্দরবনে আছি, আর ওপাশে মাতলা নদী। সামনে অনেক দোকানপাট সব খুলে বসে আছে বিক্রি বাট্টার জন্য। আমরা বাজারটা পেরিয়েই বাঁ দিকে যেতেই ঢুকে পড়লাম ঝড়খালি টাইগার রিজার্ভ অ্যান্ড বার্ড স্যাংচুয়ারি। ঢুকেই ফার্স্টে চোখে পড়লো এখানে ওই আগের মতোই বাঁদরের কিছু কীর্তিকলাপ, কেউ বসে কেউ শুয়ে। ওদের দেখতে দেখতেই আমরা টিকিট কাউন্টারের দিকে অগ্রসর হলাম। এখানে টিকিট মূল্য 50 টাকা করে পার হেড। গেট দিয়ে ঢুকে সামনে ফার্স্টেই দেখলাম একটা পার্ক, বাচ্চাদের কিছু চড়ার জিনিসও আছে তাতে, বেশ সাজানো গোছানো সুন্দর। আমরা ডান দিক ধরে এগোতে থাকলাম। ঝড়খালির মধ্যে ঢুকলাম। বিভিন্ন প্রকার পাখি, বাঘ, ময়ূর, হরিণ দেখা যাবে এটা শুনেছি। আর দেখা যাক কোথায় কি আছে, কতটা কি দেখতে পারি, আর আপনাদের সবই দেখাবো। এই যে ময়ূর, প্রথমেই চোখে পড়ল এই ময়ূরের খাঁচা, আর ময়ূরটি একদম সামনে বসেছিল। খুব ভালো ক্যাপচার করতে পেরেছি, তাই ও মানুষ দেখে ভয়ও পাচ্ছিল না একদম। আমাদের লাক ভালোই ছিল বলতে হবে। ময়ূর দেখার পরেই গেলাম বাজ পাখির খাঁচাতে। সেখানেও দেখলাম বাজ পাখিটি একদম ধারে বসে আছে, তাই এনাকেও একদম কাছ থেকেই ক্যাপচার করতে পারলাম। চারপাশ দেখতে দেখতে কিছুটা আগিয়ে গেলাম সামনের দিকে। সামনেই দেখলাম একটি কুমির শুয়ে আছে, আর দূরে দেখলাম একটি বাঘ ঘুমোচ্ছে তার খাঁচার মধ্যে। এখানে একটি প্লাকার্ডে পরিষ্কার করে লেখা আছে, কুমির ও বাঘের গায়ে ঢিল মারিলে জেল ও জরিমানা। তবে বেশ কয়েকটি কুমির দেখেছি ওখানে। এই যে এটি মিডিয়াম সাইজের সামনে শুয়েছিল, আর তারপরে ওপাশে গিয়ে একদম কাছ থেকে খুব বড় একটা কুমির দেখলাম। খাঁচায় আরও একটি বাঘ চোখে পড়ল, কিন্তু সেটিও ছিল ঘুমিয়ে। ওই দিনই কেউই হাঁটাচলা করছিল না। এবার ছিল আমাদের বেরোনোর পালা। তার আগে কিছু জনকে এই প্লাকার্ড লিখতে দেখছিলাম। বেরোনোর আগে এই পার্কটি একটুখানি ঘুরে তারপরে আমরা বেরোলাম। বেরিয়েই আমি চলে যাই সামনের এক কদবেল মাখার দোকানে। এই ছিল কদবেল মাখা, খুব ভালো লেগেছিল খেয়ে, আপনারাও এসে ট্রাই করতে পারেন। এবার আমাদের জেটি ঘাটে ফেরার পালা, তারপরে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আমরা উঠে পড়লাম আমাদের লঞ্চে। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন বনি ক্যাম্প। বনি ক্যাম্পে যাওয়ার সময় ঝড়খালি থেকে গাইড হিসাবে ইনি আমাদের সঙ্গে যোগদান করেন। ইনি সমগ্র রাস্তায় অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করেছেন। দারুণ লাগছিল শুনতে। বনি ক্যাম্পে যাওয়ার জন্য পারমিশন করাতে হয়।
এটি অন্যান্য জায়গা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি জায়গা, আর এই জন্যই পারমিশন করাতে আপনাদের আধার কার্ড লাগতে পারে। আপনারা যখনই এখানে আসবেন আধার কার্ডের কয়েক কপি জেরক্স করে তারপরেই কিন্তু আসবেন। এই বনি ক্যাম্পে যাওয়ার সময় আসল সৌন্দর্য দেখতে পাবেন সুন্দরবনের। যাওয়ার সময় ধারে যেসব জঙ্গল দেখবেন তাতে আপনার বাঘ, হরিণ, বুনো শুয়োর সবই দেখতে পারেন। অবশ্য সেটা ভাগ্যের ব্যাপার, আমাদের ভাগ্য কিছুটা ভালো ছিল, কারণ আমরা ফার্স্টে বুনো শুয়োর দেখতে পাই জঙ্গলের মধ্যে, তারপর আবার হরিণও আসে, তাই এটা আগে দেখে নিন। এই যে বুনো শুয়োর শ্বাসমূলের নিচ থেকে কিছু খুঁড়ে বার করার চেষ্টা করছিল, দেখে যা বোঝা গেল। তারপর আমরা আরেকটু এগিয়ে যেতেই বিশাল এক হরিণের দেখা পেলাম। মানে ভাবতেও পারছি না যে এরকম একটা সিন আমরা দেখব। খুব বড় বড় শিং, পেটাই চেহারা তার, আর গাছের ওপর দাঁড়িয়ে অনেকটা ছাগলের মতো পাতা খাচ্ছে। মানে অদ্ভুত লাগছিল দেখতে। এমন দৃশ্য চোখের সামনেই দেখছি নাকি স্বপ্নে আছি এটাই বিশ্বাস করতে পারছিলাম না। যাই হোক, দেখলাম, অনেকক্ষণ ধরেই দেখলাম। আমরা এগিয়ে গেলাম। ওই দিন আমরা অনেক হরিণ দেখেছি, তবে এই হরিণটা ছিল বেস্ট। ওখান থেকে আমরা বনি ক্যাম্পের দিকে এগোতে লাগলাম। সামনে এই দ্বীপটির নাম ভাষা দ্বীপ। দূর থেকে এই দ্বীপটিকে দেখতে মনে হয় যেন ভেসে আছে, সেই জন্যই এর নাম ভাষা দ্বীপ। দুপুর তখন 2:14 বাজে। আমাদের লাঞ্চ দিয়ে দেওয়া হয়। দুপুরের লাঞ্চে ছিল সাদা ভাত, মুড়ো ডাল, সবজি ঘ্যাঁট, কাতলা পোস্তকারি, স্যালাড ও হজমলা। এবার যে জঙ্গলটি দেখতে পাচ্ছিলাম এর গাছগুলি ছিল একটু অদ্ভুত টাইপের। শুনলাম এগুলি হলো হেতাল পাতার জঙ্গল। এই গাছের পাতার কালারের সাথে বাঘের কালারের অনেক মিল আছে, এই জন্য এই জঙ্গলটিকে বলা হয় বাঘের ঘর। এর মধ্যে থেকে বাঘ আমাদের দেখতে পেলেও আমরা বাঘকে দেখতে পাবো না। আর এখানে অনেক সময় কুমিরও দেখা যায়। বনি ক্যাম্পের কাছে আমরা আবার একটি হরিণ দেখতে পাই। এটি অবশ্য হরিণ নেই, এর মাথায় শিং নেই, কিছু খাচ্ছিল সেখানে। আমরা বেশ কিছুক্ষণ দেখি তাকে, তারপর আবার রওনা দিই। এই যে সামনে এই বাঁদিকে ঘুরলেই বনি ক্যাম্প। আমরা নেমে পড়লাম বনি ক্যাম্পে। এখানে ঢুকতে আমাদের কোনো টাকা লাগে। ঢুকে বাঁদিকে এই বনবিবির মন্দির দেখতে পেলাম। এখানে যেখানেই যাই প্রতি জায়গাতেই বনবিবির মন্দির একটা করে থাকবেই। এখানকার বাগানটা বেশ সাজানো গোছানো সুন্দর, কিন্তু কোনো প্রাণী দেখতে পাবেন না। মানে কুমির, হরিণ কিছুই দেখতে পাওয়া যাবে না এখানে, আর কি সংরক্ষণ করা আছে এরকম টাইপের। এই একটা কটেজ আছে আর ওয়াচ টাওয়ার আছে। সেই ওয়াচ টাওয়ারটায় উঠে যা দেখলাম, মনে হচ্ছিল পুরো সুন্দরবনটাই আমার চোখের সামনে রয়েছে। বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্য বা ঝোপঝাড় অরণ্য। অসম্ভব সুন্দর দিগন্ত জোড়া দৃশ্য। ওপাশে একটা নদী বয়ে গেছে, সে অপূর্ব লাগছিল। এরকম ভিউ আমি আর কোনো ওয়াচ টাওয়ার থেকে এর আগে পাইনি, এখানে এসেই পেয়েছি। মানে প্রতিটা জায়গায় কোনোটা ফেলনা না। আর সামনে একটা মিঠা জলের পুকুর আছে, এখানে মাঝে মাঝে বাঘেরা আসে জল খেতে। তা যদি ভাগ্য ভালো থাকে তো দেখা যাবে, আমরা যদিও দেখতে পাইনি। চারপাশে দেখলাম খুব সুন্দর একটা অন্যরকম ঘাস হয়ে রয়েছে, মানে এর উপরে যদি পড়েও যায় কেউ লাগবে না। তো যাই হোক, এইগুলো একটু দেখে আমরা আবার বেরিয়ে পড়ি ওখান থেকে। এখন বাজে 3:50। বনি ক্যাম্প থেকে আমরা আবার লঞ্চে ওঠার পথে। এবার কিছুটা জঙ্গল দেখতে দেখতে আমরা আবার পাখিরালয়ে ফিরে যাব। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে আবার পাখিরালয়ের উদ্দেশ্যে রওনা দিই। আমাদের মধ্যেই উপস্থিত একজন শিল্পী আঁকতে ব্যস্ত ছিল সে সময়, অনেক কষ্ট করে, জানি না কি আঁকছিল। তার সাথে ছিল একজন মিউজিশিয়ান। এই যে আসার সময় আবারও কিছু বাংলাদেশি ভেসেল চোখে পড়ে, ছোট নৌকাও যাচ্ছিল অনেক। যাই হোক, আমরা এরকম দেখতে দেখতে ফিরছিলাম। খুব সন্ধে নামতেই আমাদের টিফিন দেওয়া হয়, বেগুনি, ছোলা আলু সেদ্ধ, মুড়ি। এই দিন আমাদের রাতের খাওয়া একেবারে খাইয়ে তারপরেই পাখিরালয়ে ছেড়ে দেওয়া হয়। রাত এই যে 8:55 বাজে তখন আমাদের দেওয়া হয়েছিল সাদা ভাত, আলুর দম, বেগুনি আর মাছ। খাওয়া দাওয়ার পরে আমরা পাখিরালয়ে নেমে একটু মার্কেটটা ঘুরলাম।
ঘুরে তারপরে আমরা যে যার হোটেলে চলে গেলাম। গিজার নেই বলেই 1 বালতি জল 30 টাকা নিত। থার্ড ডে, এটি ছিল আমাদের লাস্ট দিন। সকালবেলা স্নান টান করে আমরা হোটেল ছেড়ে দিই, তারপরে লঞ্চের দিকে এগোই। সকাল 8:30 বাজে আমাদের লঞ্চ চলে এসছে। আমরা এবারে লঞ্চে উঠে যাব সজনেখালি। আমরা লঞ্চে ওঠার কিছুক্ষণের মধ্যেই চা বিস্কুট দেওয়া হয়েছিল। আর 10টার সময় টিফিনে ছিল লুচি, ঘুগনি, ডিম সিদ্ধ। একটু এগোতেই বাঁ পাশে এই শামুকখোল পাখির সঙ্গে দেখা, দারুণ লাগছিল। তারা একটি নির্দিষ্ট টাইমে প্রতি বছর শুনলাম এখানে আসে, এই শীতের সময়। তারপর আবার নির্দিষ্ট টাইম হলে তারা নিজেদের দেশে ফিরে যায়। সজনেখালির ঠিক একটুখানি আগে দেখবেন এরকম সারি দিয়ে বাংলাদেশি ভেসেল দাঁড়িয়ে নদীর মাঝখানে। এটি আসলে একটি চেক পয়েন্ট। এখানে আমাদের ভারতীয় অফিসাররা ভেসেলগুলি চেক করে ছাড়পত্র দিলে তারপর তারা এগোতে পারবে। আমরা খুব কাছাকাছি চলে এসেছিলাম ভেসেলগুলো। দারুণ লাগছিল দেখতে, দৃশ্যটা অসাধারণ। এরপরই সামনে দেখতে পেলাম ঝিঙেখালি বিট। আমরা সবাই এক এক করে নেবে তারপর ঝিঙেখালিতে প্রবেশ করলাম। এখানকার প্রবেশ মূল্য 50 টাকা করে। নদীর তরে এক প্রকার ছোট ছোট মাছ দেখতে পাচ্ছিলাম। এই মাছগুলি শুনেছি হাত আছে নাকি। ওই ছোট ছোট যে পাখনাগুলো হয় সেগুলি হাতের মতো হয়ে গেছে। আর নাম হচ্ছে গুল্লে মাছ। একটা ছোট বাচ্চা আমাকে এই মাছের নাম বলল, আমি জানি না কতটা সঠিক। তাও সজনেখালিতেও নামার পরে বাঁদর দেখতে পাচ্ছিলাম। এখানেও আমরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। তবে শুনলাম মিঠা জলের একটি পুকুর আর একটি ওয়াচ টাওয়ার আর ওই সাজানো গোছানো বাগান, এছাড়া আর কিছুই দেখার নেই। যাই হোক, আমরা ভেতরে প্রবেশ করলাম। প্রতি জায়গার মতো এখানেও একটি বনবিবির মন্দির আছে। তো সেখানে প্রবেশ করলাম, গিয়ে ভালো করে একটা ভিডিওর ফুটেজ নিলাম। ওখান থেকে বেরিয়ে চারপাশটা ভালো করে দেখতে দেখতে ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছিলাম। এখন আছি ওয়াচ টাওয়ারের ওপরে। আর এটা হচ্ছে ঝিঙেখালির ওয়াচ টাওয়ার, যার উপরে উঠে এখন ভিডিও করছি। আমাদের লাক, ভালো কি খারাপ জানি না, তবে শুনলাম কালকেই নাকি এখানে বাঘ দেখা গেছে, আর আমরা আজকে এসেছি। এখন যদিও কিছুই দেখা যাচ্ছে না, আর একটু চিল্লামিল্লি হচ্ছে অনেকেই আসার কারণে, সেই জন্য হয়তো বাঘ থাকলেও বেরোচ্ছে না। কারণ বন্যপ্রাণীদের একটা যে ওরা শান্ত পরিবেশ হলে তবেই দেখা দেয় বা আসে শিকারে। যখনই কোনো সাউন্ড দেখে, মানে ওদের মনেও হয়তো কোনো ভয়ভীতির সৃষ্টি হয়, তখন কিন্তু তারা আসেও না শিকার করতে, আর দেখাও দেয় না। দূরে একটা মিঠা জলের পুকুর আছে আর ঝোপঝাড়, এছাড়া আর কিছু চোখে পড়েনি। সুন্দরবনে বিভিন্ন পাখির ছবি দিয়ে এখানে বিভিন্ন বোর্ড আছে। আর শুধু পাখিই না, সাপ, আরও যেসব সরীসৃপ জাতীয় প্রাণী আছে তাদের প্রত্যেকেরই ছবি দিয়ে প্ল্যাকার্ড আছে এখানে। শ্বাসমূল আর কিছু সুন্দরবনের গাছ দেখা যাচ্ছিল, যেমন এই গোলপাতা। পাশ দিয়ে আমরা সবই ঘুরে দেখেছি, কিন্তু তেমন কিছুই নতুনত্ব কিছু চোখে পড়েনি, কয়েকটা বাঁদর ছাড়া। তেমন বিশেষ কিছু দেখতে না পাওয়ায় আমরা দেরি না করে বাইরের দিকে রওনা দিলাম। বাইরে বেরিয়ে লঞ্চে ওঠার আগে আমরা আর একবার সেই গুল্লে মাছকে দেখে নিলাম। এই চরেই এরা ঘুরে বেড়ায়, দেখছিলাম বেশ মজাদার। তবে এই মাছ কিন্তু এখানে কেউ খায় না। এরপর লঞ্চে উঠে পড়লাম। লঞ্চ ছেড়ে একটু এগোতেই দেখলাম একটি হরিণ এই চরে মরে পড়ে রয়েছে। জানি না কি করে মরেছে, দেখে খারাপ লাগছিল। 2:07 তখন আমাদের লাঞ্চ দেওয়া হবে। তৃতীয় দিন লাঞ্চে ছিল চিকেন বিরিয়ানি, ডিম সিদ্ধ, স্যালাড, আমের চাটনি, পাঁপড় ও হজমোলা। আমাদের লাঞ্চ কমপ্লিট হতেই আমরা আবার সাইট সিন করতে লাগলাম নৌকায় বসে, মানে আমাদের লঞ্চে বসে। সন্ধ্যের ঠিক আগে এই যে হাসনাবাদ এসে গেছি প্রায়। আমাদের কফি দেওয়া হয়। কফি খেয়ে আমরা হাসনাবাদ জেটি, ঠিক যেখান থেকে উঠেছিলাম সেখানেই আবার নেমে যাই। সেখান থেকে ট্রেন ধরে আমরা 7:45 সময় আমাদের স্টেশনে নেমে যাই।
আর সেখান থেকে গাড়ি করে বাড়ি। এই 3টে দিন কিভাবে যে কেটে গেল বুঝলাম না। আমার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকবেন সবাই, বাই।